আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান। প্রিয় শিক্ষার্থী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, লিখে জানাবেন নিশ্চয়ই যে ঠিকভাবে আপনি শুনতে পাচ্ছেন কিনা এবং একসাথে ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা। যদি সবকিছু ঠিক থাকে একটু লিখে জানাবেন যে অল ক্লিয়ার। আপনাদের কথা বলার সুযোগটা থাকছে না, বিকজ আমার কিছুটা সমস্যা রয়েছে মাইক্রোফোনে। সো আপনারা যদি একটু লিখে আমাকে কোঅপারেট করেন তাহলে ক্লাসটি আরো প্রাণবন্ত হবে। আজকে যে টপিকটা রয়েছে, এখানে রয়েছে ক্লজ অ্যান্ড ফ্রেজ। আপনারা ক্লজ অ্যান্ড ফ্রেজের নোট চান নাকি সলভ করতে চান, সেটা যদি আমাকে একটু জানাতেন। যদি নোট করে দিই, আপনি অসাধারণভাবে আপনি ক্লজ অ্যান্ড ফ্রেজ বুঝবেন এবং কখনোই ক্লজ অ্যান্ড ফ্রেজ আর আপনার কাছ থেকে ভুল হবে না। আর যদি সলভ করতে চান তাহলে একটা করতে গেলে আর একটা হয় না, এটা তো বোঝেন। যদি সুন্দর নোট চাই তাহলে প্রশ্ন সলভ করার সময় পাবো না, হয়তো দুই একটা করে প্রশ্ন সলভ করতে পারবো। আর যদি প্রশ্ন সলভ করতে চাই তাহলে নোটটা খুব ভালো হবে না। স্যার, নোট করে দিলে ভালো হয়। ভেরি গুড। সো আমি আজকে যা যা লিখবো আপনারা চেষ্টা করবেন পুরোটাতে তাই তাই লেখার। এবং আমার ক্লাস শেষ হওয়ার পরে আপনারা দুইটা পিডিএফ পাবেন, এই নোটটা যেটা করাবো সেটা, এবং একসাথে যেখান থেকে আপনি প্রশ্ন সলভ করবেন সেটাও পাবেন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি আমাদের মূল সেশনে। আমরা এখন শেয়ার করব। আমরা নিশ্চয়ই স্ক্রিন দেখতে পাচ্ছি। একটু আমাকে লিখে জানাবেন যে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। একটু নিশ্চয়ই আমাকে লিখে জানাবেন যে আমার শেয়ার করা যে স্ক্রিনটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে, আমার শেয়ার করা স্ক্রিনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ইয়েস, থ্যাংক ইউ সো ভেরি মাচ। সো আমরা চলে যাব আমাদের মূল সেশনে। তার আগে আরেকটা বিষয়, এখানে আরেকটা ফাইল থাকার কথা ছিল। জাস্ট এ মিনিট, আমরা একটু সময় নেই। আমার মনে হয় আরেকটা ফাইল। ওকে, জাস্ট এ মিনিট। ওকে, এই যে এখন আমরা পেয়েছি। ঠিক আছে। সো শুরুতে আমি ঠিক যেভাবে কথা বলতে চাই, আমি ঠিক যেভাবে বোঝাতে চাই, আপনারা শুধু সেভাবে শুনতে থাকবেন। এট দ্য এন্ড অফ দ্য ক্লাস দেখবেন যে আপনার অসাধারণ একটা নোট হয়েছে এবং আপনি ক্লজ অ্যান্ড ফ্রেজ খুব সুন্দরভাবে বুঝেছেন। এবং পৃথিবীর যে প্রান্ত থেকে আপনাকে ক্লজ অ্যান্ড ফ্রেজের প্রশ্ন দেওয়া হোক না কেন, আপনি করতে পারবেন। আমাকে দেখে বুঝতে পারছেন আমি অনেক টায়ার্ড এবং বিধ্বস্ত। আচ্ছা, তারপরেও ক্লাসটা অসাধারণ করার চেষ্টা করবো। সো শুরুতে কথা বলছি ক্লজ নিয়ে। ক্লজ অ্যান্ড ফ্রেজ নিয়ে যেহেতু কথা বলবো, ক্লজ অ্যান্ড ফ্রেজের পার্থক্যটা আগে আমরা একটু জানার চেষ্টা করি। যে ক্লজ অ্যান্ড ফ্রেজের পার্থক্যটা কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লজ অ্যান্ড ফ্রেজ। আপনারা জানেন যে ক্লজ এবং ফ্রেজ দুটা সেম কথাবার্তা, যে এখানেও গ্রুপ অফ ওয়ার্ডস, এটাতেই বোঝায় গ্রুপ অফ ওয়ার্ডস। এবং পরবর্তীতে যেটি রয়েছে ক্লজ, এটি দিয়েও কিন্তু বোঝায় গ্রুপ অফ ওয়ার্ডস। গ্রুপ অফ ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস। শিক্ষার্থী, খেয়াল করবেন ক্লজটাও গ্রুপ অফ ওয়ার্ডস, ফ্রেজটাও কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন তাহলে ক্লজ অ্যান্ড ফ্রেজ? ক্লজ অ্যান্ড ফ্রেজের মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকে, দ্যাট মিনস ভার্ব থাকে, ফাইনাইট ভার্ব থাকবে। ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু ফ্রেজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে না। কি বললাম? ফ্রেজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে না। আমি একটু মুছে দেই। ফ্রেজের মধ্যে ফাইনাইট ভার্ব, এই নোটটাই আপনারা পেয়ে যাবেন। ফ্রেজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে না। ফাইনাইট ভার্ব, যারা ফাইনাইট ভার্ব চেনেন না তাদের যথার্থে জানাতে চাই যে ফাইনাইট ভার্ব হচ্ছে ভার্ব অন এবং ভার্ব টু। পৃথিবীতে যত ভার্ব ওয়ান বা ভার্ব টু আছে তাদেরকে আমরা মূলত ফাইনাইট ভার্ব বলি। যদিও অনেকে এভাবে শেখেন যে টেন্স, নাম্বার এবং পার্সন অনুযায়ী যে ভার্বগুলো পরিবর্তন হয় সেগুলোকে ফাইনাইট ভার্ব বলে। ওইভাবে আইডেন্টিফাই করতে গেলে একটু কষ্ট হয়। সো আপনি এইভাবে মনে রাখবেন। So, যেটা নিয়ে কথা বলছিলাম যে গ্রুপ অফ ওয়ার্ডস, এটাও গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু এটার মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে, এটার মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে না। প্রশিক্ষার্থী, ক্লজ বলতে আসলে আমরা কি বুঝি? ক্লজ আসলে সেন্টেন্স। ক্লজ যা, সেন্টেন্স তাই, ন্যারেশন তাই, বাক্য তাই, একই জিনিস। ঠিক আছে। সো আসলে আমরা একটু ক্লজকে ভাগ করার চেষ্টা করি। ক্লজকে ভাগ করার চেষ্টা করি তার আগে আমরা একটু উদাহরণ দেখি। যেমন আমি যদি দেখি, এক্সাম্পল লিখি একটা ক্লজের। এক্সাম্পল এরকম হতে পারে: আই নো, আমি জানি, হোয়েন, কখন, হি কামস, কখন সে আসে। আই নো, আমি জানি, হোয়েন হি কামস, আমি জানি কখন সে আসে। খেয়াল করলে দেখতে পারবেন এই সেন্টেন্সটিতে এখানে হি লিখতে ভুলে গেছি। আমি আবার লিখে দিই, নাহলে আপনাদের নোটটা অসাধারণ হবে না। ওকে, আই নো হোয়েন হি কামস। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করে দেখতে পাবেন এই হোয়েন হি কামস একটি সেন্টেন্স, আবার আই নো একটি সেন্টেন্স, দুটি সেন্টেন্স রয়েছে। এই সেন্টেন্সটিতে নো একটি ভার্ব ওয়ান, আবার এই সেন্টেন্সটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাম একটি ভার্ব ওয়ান। তার মানে ভার্ব ওয়ান, সরি, ভার্ব ওয়ান। তাহলে এটিতেও ভার্ব ওয়ান আছে, এটিতেও ভার্ব ওয়ান আছে, তাহলে এখানে একটা ফাইনাল ভার্ব আছে, মানে এটা একটি সেন্টেন্স। এটা একটি সেন্টেন্স। আর যাহাই সেন্টেন্স তাহাই কি? ক্লজ। তাহা সেন্টেন্স তাহাই ক্লজ।
আবার এখানেও দেখেন হি কামস, সে আসে, এটিও কিন্তু একটি সেন্টেন্স। যাহা সেন্টেন্স তাহাই কিন্তু ক্লজ। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি একটু ফ্রেজের উদাহরণ দেখি, এক্সাম্পল দেখি ফ্রেজের, যেমন হি, সে, কামস, আসে, ইন দ্য মর্নিং, সে সকালে আসে, ইন দ্য মর্নিং, সে সকালে আসে। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে ইন দ্য মর্নিং এই অংশটির মধ্যে কোনো ফাইনাইট ভার্বের অস্তিত্ব নেই। এর একটি প্রিপোজিশন, এর একটি আর্টিকেল, এর একটি নাউন। সো এই অংশতে যেহেতু কোনো ফাইনাইট ভার্বের অস্তিত্ব নেই, এই অংশটিকে আমরা বলবো ফ্রেজ। প্রিয় শিক্ষার্থী, আসেন আমরা একটু ক্লোজকে ভাগ করার চেষ্টা করি। ক্লজকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করব। ক্লজকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এই আপনার কলেজের যিনি প্রিন্সিপাল তিনিই তো কলেজের প্রধান, তাই না? তার মানে আমরা বলতে পারি যিনি প্রিন্সিপাল তিনি প্রধান, তার মানে প্রিন্সিপাল ক্লজটাই হচ্ছে মেইন ক্লজ। আপনার কলেজের যিনি প্রিন্সিপাল তিনি কিন্তু ওই কলেজের প্রধান, তার মানে তিনি চাইলে স্বাধীনভাবে কাজ করতে পারেন। তিনি চাইলে কলেজকে ছুটি দিয়ে দিতে পারেন, তিনি চাইলে হঠাৎ করে এক্সাম দিয়ে দিতে পারেন। তো তার স্বাধীনতা আছে, এই জন্য এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো দ্য প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সবগুলোই সেম কথা, একই কথা। যেমন আপনার নাম যদি মাহফুজ হয়, আপনাকে কেউ মাহফুজ বলে ডাকে। আপনার বড় ছোট ভাই আপনাকে ভাইয়া বলে ডাকে। আপনার বাবা আপনাকে বাবা বলে ডাকে, বা আপনার মাও আপনাকে বাবা বলে ডাকে। এই যে আপনি মানুষটা সেম, কিন্তু আপনাকে ভিন্ন ভিন্ন নামে ডাকছি। ব্যাপারটা এরকম যে প্রিন্সিপাল ক্লজ যা, মেইন ক্লজ তাই, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তাই। আরেকটি ভাগে ভাগ করছি আমরা। এটা হচ্ছে এক, আর এটা হচ্ছে দুই। আমরা এখানে যেটি ভাগ করছি সেটি হচ্ছে সাবঅর্ডিনেট। এই সাবঅর্ডিনেট মানে কি? সাবঅর্ডিনেট মানে অন্যের অধীনে কাজ করা। সাবঅর্ডিনেট মানে হচ্ছে অন্যের অধীনে থাকা। যিনি সাবঅর্ডিনেট তিনি কিন্তু চাইলেই আহ, নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারেন না। যিনি সাবঅর্ডিনেট তিনি চাইলেই নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারেন না, কারণ তিনি তো কলেজের প্রধান না। যিনি সাবঅর্ডিনেট তিনি চাইলেই কিন্তু নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারছেন না। কেন? কারণ তিনি তো কলেজের প্রধান না। তিনি কলেজের প্রধান না, কারণ তিনি সাবঅর্ডিনেট, তিনি অন্যের আন্ডারে কাজ করে, তার মানে তিনি স্বাধীন না, তিনি নির্ভরশীল। তাই এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে আহ, যাহাই সাবঅর্ডিনেট ক্লজ তাহাই হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। যাহা সাবঅর্ডিনেট ক্লজ তাহাই হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। শিক্ষার্থী, আমরা যদি কিছু সামনের দিকে যাই, আমরা যদি একটা সেন্টেন্স লেখার চেষ্টা করি, আমরা তার আগে একটা জিনিস কনফার্ম হই। মনে রাখবেন যার সাথে ক্লজ মার্কার থাকবে না। আচ্ছা, অনেকে হয়তো ক্লজ মার্কার চিনবেন না, তাদের জন্য আমি ক্লজ মার্কারটা চিনাই দেই। ক্লজ মার্কারটা হচ্ছে কনজাংশন। কনজাংশনকে আমরা ক্লজ মার্কার বলবো। কনজাংশনকে আমরা কি বলবো? ক্লজ মার্কার। তাহলে কনজাংশনকে আমরা ক্লজের সময় কি বলতেছি? ক্লজ মার্কার। মনে থাকবে? যেমন অ্যান্ড, অর, বাট, দো, অলদো, সিন্স, অ্যাজ, বিকজ। কত কনজাংশন আছে, হোয়েন, হোয়ার, হুম, হুজ। এই যত কনজাংশন আছে আমরা ক্লজের সময় তাদেরকে ক্লজ মার্কার বলবো। তো যেটা নিয়ে আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে যে এই ক্লজ মার্কার, এই যে কনজাংশন, বা আপনি কনজাংশনও বলতে পারেন, কনজাংশন বা ক্লজ মার্কার থাকবে না কোন ক্লজে? প্রিন্সিপাল ক্লজে। তো কি বললাম? প্রিন্সিপাল ক্লজে ক্লজ মার্কার থাকবে না। ক্লজ মার্কার বা কনজাংশন থাকবে না। ক্লজ মার্কার থাকবে না। তার মানে যে কনজাংশন, মানে যে সেন্টেন্সের সাথে কনজাংশন থাকবে না, যে সেন্টেন্সের সাথে ক্লজ মার্কার থাকবে না, ওটাই হবে প্রিন্সিপাল ক্লজ। তাহলে তার স্যার সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা হবে? যেটার সাথে ক্লজ মার্কার থাকবে। ক্লজ মার্কার থাকবে, ক্লজ মার্কার থাকবে, যেটার সাথে ক্লজ মার্কার থাকবে। কি বললাম? যেটার সাথে ক্লজ মার্কার থাকবে। তাহলে যেটার সাথে ক্লজ মার্কার থাকবে সেটি হবে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। যেটার সাথে ক্লজ মার্কার থাকবে না সেটাই হবে প্রিন্সিপাল ক্লজ। যেমন ইউ উইল ফেইল ইন দ্য এক্সাম। ইউ উইল ফেইল, তুমি ফেল করবে। ইন দ্য এক্সাম, পরীক্ষায় ফেল করবে। ইন দ্য এক্সাম, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে আনলেস, যদি না, ইউ রিড মোর, ইউ রিড মোর, আনলেস ইউ রিড মোর, আনলেস ইউ রিড মোর। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন ইউ উইল ফেল ইন দ্য এক্সাম এই অংশটির সাথে কিন্তু কোনো ক্লজ মার্কার নেই। বলেন তো এটি কোন ক্লজ হবে? আমি যে ক্লজটি মার্ক করে দিয়েছি এটি কি প্রিন্সিপাল ক্লজ হবে নাকি সাবঅর্ডিনেট ক্লজ হবে? প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই উত্তর দিয়ে সহায়তা করবেন। এই ক্লজটি কি প্রিন্সিপাল ক্লজ হবে নাকি সাবঅর্ডিনেট ক্লজ হবে? প্রিন্সিপাল হলে পিসি লেখেন, সাবঅর্ডিনেট হলে এসসি লেখেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা
বুঝতে পারছেন? যেটার সাথে কনজাংশন থাকবে না, যেটার সাথে কনজাংশন থাকবে না, আপনার ক্লজ মার্কার না বুঝলেও সমস্যা নেই, কনজাংশনটাকেই আমরা তো ক্লজ মার্কার বলতেছি। যেটার সাথে কনজাংশন থাকবে না, যেটার সাথে কনজাংশন থাকবে না সেটাই হচ্ছে প্রিন্সিপাল। তাহলে এটা যদি প্রিন্সিপাল হয়, এই আনলেস যেটার সাথে আছে এই ক্লজটি কি ক্লজ হবে, আনলেস যেটার সাথে আছে এই ক্লজটি কি ক্লজ হবে? এটা কি প্রিন্সিপাল নাকি সাবঅর্ডিনেট? প্রিয় শিক্ষার্থী একটু লিখে জানাবেন যেটার সাথে এক্স্যাক্টলি এইটা হবে সাবঅর্ডিনেট। আমরা যদি আরেকটা সেন্টেন্স লিখি, ইফ ইউ ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, তাহলেই আমি যাব, আই উইল গো। শিক্ষার্থী খেয়াল করবেন, ইফ ইউ কাম, আমাকে জানাবেন যে ইফ ইউ কাম এটি কোন ক্লজ হবে, ইফ ইউ কাম এটি কোন ক্লজ হবে, ইফ ইউ কাম এটি কোন ক্লজ হবে? এটা কি প্রিন্সিপাল ক্লজ নাকি সাবঅর্ডিনেট ক্লজ? দেখি কে কে সঠিক উত্তর দিতে পারছে, ভেরি গুড। অনেকে সঠিক উত্তর দিচ্ছে, আবার অনেকে ভুল দিচ্ছে। যারা ভুল দিচ্ছেন তারা খেয়াল করেন, এখানে ইফ, ইফটা হচ্ছে আমার সেই ক্লজ মার্কার, ইফটা আমার সেই কি ক্লজ মার্কার, মানে কি আমার কনজাংশন। ইফটা একটা কনজাংশন না? তাহলে যেটার সাথে কনজাংশন আছে সেটা কি হবে? সাবঅর্ডিনেট ক্লজ। আর যেটার সাথে কনজাংশন নেই, আই উইল গো, এটার সাথে তো কোনো কনজাংশন নেই, ক্লজ মার্কার নেই, তাহলে এটা কি হবে? প্রিন্সিপাল ক্লজ। আমরা আরো দু একটা সেন্টেন্স দেখতে চাই। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা লিখি হি টক্স, সে কথা বলে, হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ, যেন, হি নিউ এভরিথিং, যেন সে সব জানে, হি নিউ এভরিথিং, হি টক্স, সে কথা বলে, যেন সে সব জানে। প্রিয় শিক্ষার্থী এখানে খেয়াল করবেন, আপনারা জানাবেন অ্যাজ ইফ হি নিউ এভরিথিং এটি কোন ক্লজ, অ্যাজ ইফ হি নিউ এভরিথিং এটি কোন ক্লজ? প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই জানাবেন যে এটি কোন ক্লজ। ভেরি গুড, এটা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটার সাথেই তো কনজাংশন আছে। আমি বলেছি যার সাথে কনজাংশন থাকবে সেই কনজাংশন মানে সাবঅর্ডিনেট ক্লজ, মানে যার আগে কনজাংশন থাকবে, তাহলে এর আগে কনজাংশন আছে না, তাহলে সেই সাবঅর্ডিনেট। আচ্ছা, ভেরি গুড, অনেকে সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। তাহলে এটা কেমন ক্লজ হবে? হি টক্স, এটা হবে প্রিন্সিপাল ক্লজ। যেমন হি সেইড, হি সেইড দ্যাট শি wanted to come here. She wanted to come here. She wanted to come here. প্রিয় শিক্ষার্থী লিখে জানাবেন নিশ্চয়ই, she wanted to come here, এই যে she wanted to come here, that she wanted to come here, এটাকে কোন ক্লজ বলবেন? that she wanted to come here এটাকে কোন ক্লজ বলবেন? যেহেতু এই ক্লজটির আগেই কনজাংশন আছে, তাহলে এটিকে আপনি বলবেন সাবঅর্ডিনেট ক্লজ। আর এটার সাথে কোনো কনজাংশন নেই, তাহলে এটাকে বলবেন আপনি প্রিন্সিপাল ক্লজ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, কারো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আসেন আমরা ক্লজকে আরো দুই ভাগে ভাগ করব, ক্লজকে আমরা আরো দুই ভাগে ভাগ করব। এখন আমরা ক্লজকে ভাগ করছি আরো দুই ভাগে। প্রথমটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, যাকেই আমরা প্রিন্সিপাল ক্লজ বলি। প্রিন্সিপাল ক্লজ সেই কিন্তু আমার মেইন ক্লজ, যে আমার প্রিন্সিপাল ক্লজ সেই কিন্তু আমার মেইন ক্লজ, রাইট? একই কথা। আচ্ছা, আরেকটা ভাগ এখানে কি করব, সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। কি বললাম? আরেকটা ভাগ হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, আরেকটা ভাগ হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আরেকটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আরেকটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, তাহলে আমরা যদি লিখি হি, আমরা যদি লিখি হি, হি, ও সরি, আমরা আগে একটু ক্লিয়ার করি যে কোনটা কোঅর্ডিনেট কোনটা সাবঅর্ডিনেট, না হলে আপনারা বুঝবেন কিভাবে। আচ্ছা, কোঅর্ডিনেট কোনগুলো আর মেইন কোনগুলো? হ্যাঁ, প্রিন্সিপাল কোনগুলো? যেগুলোর সাথে ক্লজ মার্কার থাকবে না, ক্লজ মার্কার। যারা আপনার ক্লজ মার্কার বুঝছেন না তারা মনে রাখবেন যে ক্লজ মার্কার বা কনজাংশন লিখে দিই, তাহলে সুবিধা হবে। কনজাংশন থাকবে না, আগেরটার মতোই, যেটার সাথে ক্লজ মার্কার বা কনজাংশন থাকবে না সেটাই কি হবে? প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। তাহলে কোঅর্ডিনেট কোনটা হবে? ক্লোজ মার্কার, ক্লোজ মার্কার, ক্লোজ মার্কার বা কনজেনশন থাকবে, ক্লোজ মার্কার বা কনজেনশন থাকবে, ক্লোজ মার্কার বা কনজেনশন থাকবে। তাহলে যেটার সাথে ক্লোজ মার্কার বা কনজেনশন থাকবে না সেটা হবে প্রিন্সিপাল ও মেইন, আর যেটার সাথে থাকবে সেটাই হবে কোঅর্ডিনেট ক্লজ। শিক্ষার্থী আমরা যদি লিখি হি ইজ ভেরি, very attentive, very attentive, but he is unsmart.
বাট হি ইজ আনস্মার্ট। শিক্ষার্থী খেয়াল করবেন নিশ্চয়ই, হি ইজ ভেরি অ্যাটেন্টিভ, সে খুবই মনোযোগী কিন্তু সে আনস্মার্ট। শিক্ষার্থী বলেন তো, এখানে কিন্তু দুইটা অপশন দিয়েছি, একটা হচ্ছে হয় প্রিন্সিপাল ক্লজ বলবেন নাহলে কোঅর্ডিনেট ক্লজ বলবেন। হ্যাঁ, হয় প্রিন্সিপাল ক্লজ নাহলে কোঅর্ডিনেট ক্লজ। বলেন তো বাট দ্বারা যুক্ত এই অংশটাকে আপনার কি প্রিন্সিপাল ক্লজ বলবেন নাকি কোঅর্ডিনেট ক্লজ বলবেন? বাট দ্বারা যুক্ত এই অংশটিকে আপনার কি প্রিন্সিপাল ক্লজ বলবেন নাকি কোঅর্ডিনেট ক্লজ বলবেন? প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই হ্যাঁ, এটা হবে কোঅর্ডিনেট, কারণ আমি বলছি যার সাথে কনজাংশন থাকবে সেই হবে কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট ক্লজ। যারা একদমই ভুল উত্তর দিচ্ছেন বিশ্বাস করেন কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনছেন না। আপনি মনোযোগ দিয়ে শুনলে কোনোভাবেই এটা ভুল করা সম্ভব নয়। এবার একটু খেয়াল করি এটার সাথে কনজাংশন, আর যদি মনে করেন স্যার আমি তো কনজাংশন চিনি না, তাহলে ভাই আপনার জন্য চাকরি না। আপনি অন্য যা করতেছেন এটা ভালো করে করেন বা ভিন্ন কিছু করার চেষ্টা করেন। হ্যাঁ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লাস। কথাগুলো তিতো লাগলেও কিন্তু এটাই সত্য, যে আমি এই ক্লাসে উঠে যদি কনভেনশন না চিনি অ্যান্ড অর বাট কনভেনশন, তাহলে দুঃখজনক না? আচ্ছা, আবার আমরা লিখি শি ইজ, she is very beautiful, she is very beautiful, সে খুবই সুন্দরী, and এবং she is, she is regular, সে খুব সুন্দরী এবং সে খুব নিয়মিত। আচ্ছা, খেয়াল করেন এই সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি, শি অ্যান্ড শি ইজ রেগুলার, বলতে হবে এটি কি সাব মানে প্রিন্সিপাল নাকি কোঅর্ডিনেট, এটা কি প্রিন্সিপাল নাকি কোঅর্ডিনেট, এটা কি প্রিন্সিপাল নাকি কোঅর্ডিনেট লিখতে হবে, এটি কি প্রিন্সিপাল নাকি কোঅর্ডিনেট। এটা কি প্রিন্সিপাল, ভেরি গুড, কারণ এটার সাথে কনজাংশন আছে তাহলে এটা কোঅর্ডিনেট ক্লজ হবে। তাহলে শি ইজ ভেরি বিউটিফুল, এটার সাথে তো কোনো কনজাংশন নাই, যেটার সাথে কনজাংশন নাই সেটা হবে প্রিন্সিপাল ক্লজ। আসেন আমরা এবার মূল বিষয়ে চলে যাওয়ার চেষ্টা করি। মূলত ক্লজকে ভাগ করা যায় তিন ভাগে, কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এটাকে দুই দুই করে ভাগ করে নিয়ে এসেছি। মূলত ক্লজকে ভাগ করা যায় তিন ভাগে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, দেন যেটাকে আমরা বলি মেইন ক্লজ। প্রিন্সিপাল ক্লজের আরেকটি নাম হচ্ছে মেইন ক্লজ, একে আরেকটি নামে ডাকা যায় সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এরপরটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা হচ্ছে আমরা এটাকে বলতে পারি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজকে বলতে পারি ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। আর একটা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, একটু মুছে দিয়ে সুন্দর করে লিখে দেই, কোঅর্ডিনেট ক্লজ, এটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। শিক্ষার্থী খেয়াল করবেন নিশ্চয়ই, আমরা মনের মানে শুরু থেকে পড়ছি যে এগুলোতে মানে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজে ক্লজ মার্কার বা কনজাংশন থাকে না। ক্লজ মার্কার, ক্লজ মার্কার বা কনজাংশন থাকে না, ক্লজ মার্কার বা কনজাংশন থাকবে না, ক্লজ মার্কার বা কনজাংশন থাকবে না। কিন্তু সাবঅর্ডিনেট আর কোঅর্ডিনেট দুইটা কিন্তু সেম হয়ে গেছে। সেমটা কেমন, যে সাবঅর্ডিনেটেও ক্লজ মার্কার থাকবে, ক্লজ মার্কার কি থাকবে, আবার কোঅর্ডিনেটেও ক্লজ মার্কার থাকবে, দুইটা সেম হয়ে গেল না? ক্লজ মার্কার, ক্লজ মার্কার থাকবে, তাহলে দুইটাকে আমরা আলাদা করব কিভাবে? আসলে আমরা আলাদা করি, নির্দিষ্ট কিছু কনজেশন আছে, যেমন ফ্যান বয়েজ, ফ্যান বয়েজ দেয়ারফোর আদারওয়াইজ, ফ্যান বয়েজ দেয়ারফোর আদারওয়াইজ, ফ্যান বয়েজ দেয়ারফোর আদারওয়াইজ, কি বললাম? ফ্যান বয়েজ দেয়ারফোর আদারওয়াইজ, মনে রাখবেন এই ফ্যান বয়েজ দেয়ারফোর আদারওয়াইজ, দেয়ারফোর আদারওয়াইজ, তারপর এফতে হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এনতে হচ্ছে নর বা নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, এরপরে হচ্ছে বিতে হচ্ছে শুধু বাট, ওতে হচ্ছে ওয়ার, ওয়াইতে হচ্ছে ইয়েট, এসতে হচ্ছে সো। এই কনজাংশনগুলো থাকলেই সেটা কোঅর্ডিনেট। এই যে আমি এখানে 10টা কনজাংশন দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা কনজাংশন থাকলেই সেটা কোঅর্ডিনেট। শুধুমাত্র এই 10টা কনজাংশন থাকলেই সেটা কোঅর্ডিনেট, শুধুমাত্র এই 10টা কনজাংশন থাকলেই স্যার কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট অ্যান্ড সাবজেক্ট অ্যান্ড সাবজেক্ট সাবঅর্ডিনেটের মধ্যে পার্থক্য কি, ওটাই তো পড়াচ্ছি হানিফ।
ওটাই পড়াচ্ছি এখন, হ্যাঁ। কোঅর্ডিনেট সাবঅর্ডিনেটের মধ্যে পার্থক্য কি সেটাই পড়াচ্ছি। তাহলে কি বলতেছিলাম, যে আমার প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যাই বলি না কেন সেটাতে কনজাংশন থাকে না, কিন্তু সাবঅর্ডিনেট আর কোঅর্ডিনেট দুইটাই সেম। এটাতেও কনজাংশন থাকে, এটাতেও কনজাংশন থাকে। তাহলে পার্থক্য কিভাবে করব? এই যে আমি কয়েকটা কনজাংশন লিখে দিয়েছি, ফর, অ্যান্ড, নর, নট অনলি বাট অলসো, বাট, অর, সো, ইয়েট, দেয়ারফর, আদারওয়াইজ, শুধুমাত্র এই কনজাংশনগুলো দ্বারা যুক্ত থাকলে সেটা হবে কোঅর্ডিনেট। আর এই কনজাংশনগুলো বাদে যে কোনো কনজাংশন দিয়ে যুক্ত থাকলে, তাহলে আমরা লিখতে পারি কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট কনজাংশন বাদে, কোঅর্ডিনেট কনজাংশন বাদে যে কোনো কনজাংশন দ্বারা যুক্ত থাকলে, বাদে যে কোনো, যে কোনো কনজাংশন থাকলে, যে কোনো কনজাংশন থাকলে, যে কোনো কনজাংশন থাকলে কোন ক্লজ হবে? সাবঅর্ডিনেট ক্লজ হবে। কোন ক্লজ হবে? সাবঅর্ডিনেট ক্লজ হবে। তো আসেন আমরা একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এখানে আমরা যদি উদাহরণ দেখি, এরকম, শি সেইড, সে বলেছিল, হোয়ার হি গোজ, কোথায় সে যায়। ঠিক আছে, হোয়ার হি গোজ। প্রিয় শিক্ষার্থী, এই একটা সেন্টেন্স পাইলাম। একটু দেখেন তো, আমরা যদি খেয়াল করি, হি সেইড এই সেন্টেন্সে কোনো ক্লজ মার্কার বা কনজাংশন নাই, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ। কিন্তু এইটাতে কিন্তু কনজাংশন আছে, এই যে হোয়ার আছে। তাহলে এই যে সেন্টেন্সটা, এটা কি সাবঅর্ডিনেট ক্লজ হবে নাকি কোঅর্ডিনেট ক্লজ হবে? দেখি কে কে লিখতে পারে এটা সাবঅর্ডিনেট ক্লজ হবে নাকি কোঅর্ডিনেট ক্লজ হবে। খেয়াল করলে দেখতে পাবো এই যে হোয়ারটা কিন্তু এর মধ্যে নাই। দেখেন, ফর, অ্যান্ড, নর, নট অনলি বাট অলসো, বাট, অর, ইয়েট, সো, দেয়ারফর, আদারওয়াইজ, এগুলো নাই। তাহলে এগুলো যেহেতু নাই, তার মানে এটা কোঅর্ডিনেট হতে পারবে না, এটা অবশ্যই অবশ্যই সাবঅর্ডিনেট হবে। আপনাদের উত্তরগুলো দেখতে চাই প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, সাবঅর্ডিনেট হবে। তাহলে আমি যদি লিখতাম, হি হি সেইড টু মি and she didn't express the matter, এখানে and হবে না, এখানে আমরা but দিব। বাট she didn't express the matter, বাট she didn't express the matter। সে আমাকে এটি বলেছিল, কিন্তু সে আমাকে এই বিষয়টা শেয়ার করেনি, হ্যাঁ। এবার একটু খেয়াল করেন, আহ, এখানে দেখতে পাচ্ছি হি সেইড টু মি, এটার সাথে যদি কোনো কনজাংশন নাই তাহলে এটি প্রিন্সিপাল ক্লজ হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বাট দ্বারা যুক্ত এই অংশটি, এটিকে কি আমরা সাবঅর্ডিনেট বলবো নাকি কোঅর্ডিনেট বলবো? প্রিয় শিক্ষার্থী জানাবেন নিশ্চয়ই লিখে। এটিকে কি আমরা এখন সাবঅর্ডিনেট বলবো নাকি কোঅর্ডিনেট? অ্যাবসলিউটলি এটিকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলবো। কি বলবো? কোঅর্ডিনেট ক্লজ। প্রিয় শিক্ষার্থী, মনে রাখবেন আমরা এতক্ষণ যে ক্লজ গুলো ভাগ করছিলাম, ক্লজ হচ্ছে দুই প্রকার, তিন প্রকারে ভাগ করেছি। একটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, সংক্ষেপে লিখতেছি এখন, মেইন ক্লজ, আর এখানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এখানে হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এই কোঅর্ডিনেট ক্লজের আর কোনো শ্রেণী বিভাগ নেই, আর কোনো ভাগ নেই। এই মেইন ক্লজের আর কোনো ভাগ নেই, কিন্তু প্রিয় শিক্ষার্থী, এই সাবঅর্ডিনেট ক্লজকে আরো তিন ভাগে ভাগ করা গিয়েছে। সেটি হচ্ছে নাউন ক্লজ, কি আছে? নাউন ক্লজ। এরপরে কি আছে? অ্যাজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, অ্যাজেক্টিভ ক্লজ, এবং আরেকটি আছে সেটি হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। নাউন ক্লজ, অ্যাজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। শিক্ষার্থী আসেন আমরা একটু শেখার চেষ্টা করি, কোনটি অ্যাডজেক্টিভ ক্লজ হবে, কোনটি কি ক্লজ হবে সেটা শেখার চেষ্টা করব। অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে আইডেন্টিফাই করা যায়? খুব সহজে অ্যাডজেক্টিভ ক্লজ আইডেন্টিফাই করা সম্ভব। মনে রাখবেন, নাউন বা সাবজেক্টিভ প্রোনাউনের পরে ক্লজটি, নাউন বা সাবজেক্টিভ প্রোনাউনের পরে ক্লজটি, নাউন বা সাবজেক্টিভ প্রোনাউনের, নাউন বা সাবজেক্টিভ প্রোনাউনের পরের ক্লজটি, পরের ক্লজটি, নাউন বা সাবজেক্টিভ প্রোনাউনের পরের ক্লজটি কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে সব সময়, হ্যাঁ। নাউন বা সাবজেক্টিভ মানে সাবজেক্টিভ প্রোনাউনের পরের ক্লজটি সবসময় অ্যাডজেক্টিভ ক্লজ হবে, সবসময় কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। অ্যাজ ফর এক্সাম্পল, আই নো দ্য বয়, আমি ছেলেটিকে চিনি। আই নো দ্য বয়, ছেলেটিকে চিনি। হু ইজ ভেরি ব্রিলিয়ান্ট, হু ইজ কি? ভেরি ব্রিলিয়ান্ট। প্রথমত খেয়াল করেন, এখানে এই ক্লজটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর এই ক্লজটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ।
তো সাবঅর্ডিনেট ক্লজকে তো আবার তিন ভাগে ভাগ করা যায়। সেটা কি কি? সেটা হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। কি ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন কথা হচ্ছে এটি কোন ক্লজ হবে। যে ক্লজটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে হু ইজ ভেরি ব্রিলিয়ান্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি এর ঠিক আগে একটা নাউন আছে, বয়। বয় কিন্তু একটা নাউন। আর নাউনের পরের ক্লজটি অবভিয়াসলি অ্যাডজেক্টিভ ক্লজ হবে, অ্যাডভার্ব বা নাউন ক্লজ হবে না। যেমন আমরা যদি আরেকটা সেন্টেন্স লিখি, দিস ইজ দিস ইজ হি হু ও হু ইজ ম্যারিটোরিয়াস। মেরিটোরিয়াস, এই হচ্ছে সে যে খুবই মেধাবী। হু ইজ ম্যারিটোরিয়াস। আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি যে দিস ইজ হি, এটা কি হবে? এটা প্রিন্সিপাল ক্লজ হবে। হু ইজ ম্যারিটোরিয়াস, এটা কি হবে? সাবঅর্ডিনেট ক্লজ হবে। ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজ। এইবার বলেন তো, এটা কি নাউন ক্লজ হবে, এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ হবে, নাকি এটি অ্যাডজেক্টিভ ক্লজ হবে, নাকি এটি অ্যাডভার্বিয়াল ক্লজ হবে? কোন ক্লজ হবে? এটি অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ হবে, অ্যাডভার্ব বা নাউন ক্লজ হবে না। কেন? কারণ হি হচ্ছে আমার সাবজেক্টিভ প্রোনাউন। হিটা হচ্ছে আমার সাবজেক্টিভ প্রোনাউন। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে ব্যাপার। এভাবেই সহজে অ্যাডজেক্টিভ ক্লজ আইডেন্টিফাই করা যায়। অ্যাডজেক্টিভ ক্লজের পর সব থেকে সহজ যেটি আইডেন্টিফাই করা যায় সেটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। কি ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। স্যার, আমরা কিভাবে অ্যাডভার্বিয়াল ক্লজ আইডেন্টিফাই করব? খুব সহজে আইডেন্টিফাই করা যায়। কিছু স্পেসিফিক কনজাংশন আছে যেগুলো দেখলে বোঝা যায় এগুলো অ্যাডভার্বিয়াল ক্লজ। যেমন দো, যেমন অলদো। দো, অলদো। ঠিক আছে, দো, অলদো। আচ্ছা, অলদো বানানটা আপনারা অনেকে হয়তো ভুল করবেন, আমি ঠিকভাবে লিখে দিই। HOUGH, হ্যাঁ, এখানেও জিএইচ হবে। ঠিক করে দিই, THOUGH। তো অলদো। এরপরে টিল, আনটিল। টিল, আনটিল। এরপর আমরা লিখতে পারি ইফ, আনলেস। ইফ, আনলেস। এরপর আমরা লিখতে পারি অ্যাজ, বিকজ। অ্যাজ, বিকজ। সিন্স লিখতে পারি অ্যাজ ইফ। লিখতে পারি অ্যাজ দো। অ্যাজ ইফ, অ্যাজ দো। এছাড়া আমরা লিখতে পারি সো দ্যাট, অথবা সো ডট ডট দ্যাট। সো ডট অথবা সো ডট ডট দ্যাট। এছাড়াও লিখতে পারি THAN, দ্যান। এই কনজাংশনগুলো দ্বারা যুক্ত থাকলে সেটি অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। কি বললাম? এই কনজাংশনগুলো দ্বারা যুক্ত থাকলে সেটি অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। কনজাংশন এই কনজাংশন বা ক্লজ মার্কার থাকলে, এই কনজাংশন বা ক্লজ মার্কার থাকলে অ্যাডভার্ব ক্লজ হবে। অ্যাডভার্ব ক্লজ হবে। যেমন হি ওয়াজ সো লেজি দ্যাট হি কান্ট ওয়াক। সে এত অলস যে সে হাঁটতে পারে না। খেয়াল করে দেখতে পাবেন সো দ্যাট দিয়ে যুক্ত যে অংশটি রয়েছে, এই অংশটি কিন্তু আমার হবে অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ, কারণ এটি সো দ্যাট দ্বারা যুক্ত আছে। আরেকটা টেকনিক এখানে আছে, সেটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের পরের ক্লজটি। ইনট্রানজিটিভ ভার্ব এর পরের ক্লজটি, পরের ইনট্রানজিটিভ ভার্বের পরের ক্লজটি অ্যাডভার্ব ক্লজ হবে। অ্যাডভার্ব ক্লজ হবে। যেমন আমরা কিছু ইন্টারজেক্টিভ ভার্ব লিখে রাখতে পারি। কাম, গো, সে, সিট, রাইজ, লাই। এই ধরনের কিছু ইন্টারজেক্টিভ ভার্ব আছে। আমরা যদি একটা উদাহরণ দেখি, এখানে একটা উদাহরণ দেখেছি, আরেকটি উদাহরণ যদি আমরা দেখি, এখানে আমরা এরকম বলতে পারি হি কেম, সে এসেছিল, হোয়েন হি হি ডিড দ্য ওয়ার্ক। অথবা এখানে আমি হোয়েন না দিয়ে আই ডিড দ্য ওয়ার্ক দিতে পারি। আই ডিড দ্য ওয়ার্ক। খেয়াল করে দেখতে পাবেন
এখানে কামটা হচ্ছে একটি ইনট্রানজিটিভ ভার্ব, উপরেই লেখা আছে ইনট্রানজিটিভ ভার্ব। এই ভার্বের পরে যে ক্লজটি রয়েছে এই ক্লজটি অবভিয়াসলি অ্যাডভার্ব অ্যাডভার্ব ক্লজ হবে, অ্যাডভার্ব ক্লজ হবে। আমরা অ্যাডভার্ব ক্লজের পরে সবথেকে গুরুত্বপূর্ণ যে ক্লজটিতে চলে যাব সেটি হচ্ছে নাউন ক্লজ। সবথেকে গুরুত্বপূর্ণ যে ক্লজে চলে যাব সেটি হচ্ছে নাউন ক্লজ। প্রথমত, সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে সবসময় নাউন বা প্রোনাউন বসে, সেটা আমরা জানি, আমরা নাউনের কাছে শিখেছিলাম। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে সবসময় কোন ক্লজ বসবে? সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসে। কোন ক্লজ? নাউন ক্লজ। যেমন আমরা বলতে পারি দ্যাট বয় ইজ ব্রিলিয়ান্ট, দ্যাট বয় ইজ ব্রিলিয়ান্ট, ইজ নোন টু অল, ইজ নোন টু অল। খেয়াল করলে দেখবেন এই ইজ ভার্বের সাবজেক্ট আরেকটি সেন্টেন্স হয়েছে। তো যেহেতু একটি পুরো সেন্টেন্স বা একটি ক্লজ একটি ভার্বের সাবজেক্ট, তাহলে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে যখন কোনো ক্লজ বসবে সেটি অবশ্যই নাউন ক্লজ হবে। দ্বিতীয় কথাটা কি? আমরা অনেকেই পড়েছিলাম ডিটারমিনার বা ডিটারমাইনার, ডিটারমাইনার বা প্রিপোজিশনের পরে একটি শব্দ থাকলে নাউন হয়। ঠিক তেমনিভাবে ডিটারমিনার বা প্রিপোজিশনের পরের ক্লজটি, ডিটারমিনার বা প্রিপোজিশনের পরের ক্লজটি নাউন ক্লজ হয়, নাউন ক্লজ হয়। যেমন হি কেম, অথবা আমরা এখানে গো দিতে পারি, হি গো, হি গো, হি গোজ, সে যায়, ফর দ্যাট হি ওয়ান্টেড, মানে সে যায় ফর দ্যাট হি ওয়ান্টেড, যেটা সে চাইতো, বা যেখানে সে যেতে চায় তাই লিখতে পারি আমরা ফর দ্যাট হি ওয়ান্টস টু গো। অথবা আমরা এখানে এখানে লিখতে পারি হোয়ার হি ওয়ান্টস টু গো। খেয়াল করে দেখতে পাবেন এই ফরের পরে প্রিপজিশন বা ডিটারমিনারের পরে যদি কোনো ক্লজ থাকে সেই ক্লজটি অবশ্যই নাউন ক্লজ হবে। এখানে কিছু টেকনিক আমরা শিখব। মনে রাখবো টেকনিক, মনে রাখবো ইট দ্বারা রিপ্লেস করা গেলে, ইট দ্বারা রিপ্লেস বা চেঞ্জ করা গেলে সেটি নাউন ক্লজ হয়। যেমন আই নো দ্যাট হি ওয়ান্টেড টু ডু ইট। খেয়াল করে দেখবো আমরা এই যে অংশটি রয়েছে এই অংশটিকে ইট দ্বারা চেঞ্জ করে ফেলতে পারি, আমরা বলতে পারি আই নো ইট। যেহেতু এটা ইট দ্বারা রিপ্লেস করা যায় তাই এটাকে আমরা বলবো নাউন ক্লজ। দ্বিতীয় যেটি আমরা শিখবো সেটি হচ্ছে দ্যাট দ্বারা যুক্ত ক্লজটি, দ্যাট দ্বারা যুক্ত ক্লজটি সাধারণত সাধারণত নাউন ক্লজ হয়। দ্যাট দ্বারা যুক্ত ক্লজটি সাধারণত নাউন ক্লজ হয়। তৃতীয় যেটি আমরা পড়বো সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পরে ক্লজটি। ট্রানজিটিভ ভার্ব এর পরের ক্লজটি নাউন ক্লজ হয়। কিছু ট্রানজিটিভ ভার্ব আমরা জেনে রাখবো, যেমন টেল, আস্ক, ডিনাই, ওয়ান্ট, নো, রেইজ, সেট,
তারপরে লে, এরকম। আর বেশি জানতে হবে না। তো এই ভার্বগুলোর পরের ক্লজটি নাউন ক্লজ হয়, এভাবে মনে রাখা যায়। যেমন হি ওয়ান্ট, হি ওয়ান্টেড, সে চেয়েছিল, দ্যাট, হি ওয়ান্টেড, সে চেয়েছিল, হোয়েন আই ওয়ান্ট টু গো উইথ হার। খেয়াল করলে দেখতে পাবেন হোয়েন আই ওয়ান্ট টু গো উইথ হার, এই ওয়ান্টেড ভার্বের অবজেক্ট বা ওয়ান্টেড ভার্বের পরে বসেছে। ওয়ান্টের পরের যে ক্লজটি রয়েছে সেই ক্লজটি অবশ্যই অবশ্যই নাউন ক্লজ হবে, নাউন ক্লজ হবে। তো এই কিছু টেকনিক দিয়ে পড়লেই মোটামুটি হয়ে যায়। এই ছিল আমাদের ক্লজ। ক্লজে আর তেমন কিছু নাই। আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রেজ। যারা ক্লজ ভালো বুঝেছি তাদের কাছে ফ্রেজও একদম সহজ মনে হবে। প্রথমে আমরা যে ফ্রেজটি শিখবো সেটি হচ্ছে নাউন ফ্রেজ। যেখানে যেখানে নাউন ক্লজ বসে সেখানে সেখানে নাউন ফ্রেজ বসে। যেমন সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে, সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসে। সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসে। যেমন আ চার্মিং, আ চার্মিং গার্ল ইজ নোটিসড বাই এভরিওয়ান। খেয়াল করে দেখবেন এই আ চার্মিং গার্ল, এটি ইজ ভার্বের সাবজেক্ট। যেহেতু সাবজেক্ট হিসেবে বসেছে অবভিয়াসলি সেটি নাউন ফ্রেজ। এখানে এটির মধ্যে ফাইনাইট ভার্ব নেই, তাই এটাকে আমরা ক্লজ বলছি না। দুই নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ডিটারমাইনার, ডিটারমাইনার বা প্রিপোজিশনের পরের ফ্রেজটি, প্রিপোজিশনের পরের ফ্রেজটি নাউন ফ্রেজ হবে। যেমন হি ইজ আ ম্যান অফ লেটার্স, তিনি একজন পণ্ডিত ব্যক্তি। আ ম্যান অফ লেটার্সটা কি? এই যে ডিটারমিনারের পরে, ডিটারমাইনারের পরে একটি ফ্রেজ আছে, তাহলে সেই ফ্রেজটি অবশ্যই অবশ্যই নাউন ফ্রেজ হবে। তৃতীয় যে রুলসটি সেটা একটু খেয়াল করবেন, সেটি হচ্ছে আর্টিকেল প্লাস নাউন বা আর্টিকেল অ্যাডজেক্টিভ প্লাস নাউন বা আর্টিকেল প্লাস ড্যাশ শেষে নাউন, এগুলো থাকলে সেটাও নাউন ফ্রেজ হবে। কি ফ্রেজ হবে? নাউন ফ্রেজ হবে। যেমন আমরা বলতে পারি অ্যান আইডিয়াল পারসন। খেয়াল করে দেখবেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, তাহলে এই ফ্রেজটি হবে নাউন ফ্রেজ। আমরা নাউন ফ্রেজের সাথে আরেকটা জিনিস শিখব, সেটি হচ্ছে জিরান ফ্রেজ। জিরান ফ্রেজ, জিরান ফ্রেজ নাউনের কাজ করে, নাউনের কাজ করে এবং ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমি যদি বলি সুইমিং, সুইমিং ইন দ্য পন্ডস ইজ আ গুড এক্সারসাইজ। খেয়াল করলে দেখবেন এটিও ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। এই ভার্বের সাবজেক্ট, ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে, ঠিক আছে, এবং সেটি একটি ভার্ব প্লাস আইএনজি। ভার্বের সাবজেক্ট হিসেবে বসে সে নাউনের কাজ করতেছে এবং ভার্ব প্লাস আইএনজি হওয়ার কারণে তাকে আমরা
জিরান ফ্রেজ বলি। কি বলি? জিরান ফ্রেজ। এই হচ্ছে বিষয়। আমরা দ্বিতীয় যে ফ্রেজটি শিখবো সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ মনে রাখবেন ওই রুলসটাই যেটা আমরা ক্লজে শিখেছি। নাউন বা সাবজেক্টিভ প্রোনাউনের নাউন বা সাবজেক্টিভ প্রোনাউনের নাউন বা সাবজেক্টিভ প্রোনাউনের পরের ফ্রেজটি পরের ফ্রেজটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। যেমন আই saw the girl with beautiful beautiful hair. সুন্দর চুল সহ মেয়েটিকে আমি দেখছি। খেয়াল করবেন এই যে গার্ল এটি একটি নাউন, আর নাউনের পরে যে ফ্রেজটি আছে সেই ফ্রেজটি অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। অন্য কোনো ফ্রেজ হওয়ার কোনো সুযোগ নেই। সো সব থেকে সহজ হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডজেক্টিভ ফ্রেজ আইডেন্টিফাই করা। এখানে আরেকটি বিষয় আমরা শিখব, সেটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যাডজেক্টিভের কাজ করে এবং তা ভার্ব প্লাস আইএনজি। যেমন দিস ইজ দ্য ম্যান উইথ ইন্টেলিজেন্ট ব্রেন, বা বলতে পারি উইথ ইন্টেলিজেন্ট কোয়ালিটি। কোয়ালিটি খেয়াল করবেন, সরি, দিস ইজ দ্য ম্যান, আমি এটা মুছে দিব। দিস ইজ দ্য ম্যান, আমি কিন্তু ভার্ব প্লাস আইএনজি দিব, এটা দিতে ভুলে গেছি। দিস ইজ দ্য ম্যান স্টাডিং কেয়ারফুলি ফর এক্সাম। স্টাডিং কেয়ারফুলি ফর এক্সাম, খেয়াল করবেন এটাও ভার্ব প্লাস আইএনজি আছে, কিন্তু এটা ভার্ব প্লাস আইএনজি থাকার পর এটা নাউনের পরে আছে। নাউনের পরে থাকলে এটা কিসের কাজ করতেছে? অ্যাডজেক্টিভের। আর ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করে, ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন আমরা তাকে বলি পার্টিসিপল ফ্রেজ। কি বলি? পার্টিসিপল ফ্রেজ। তাহলে ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করবে তখন আমরা জিরান ফ্রেজ বলবো। ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন আমরা তাকে পার্টিসিপল ফ্রেজ বলবো। নেক্সট আমরা যেটা শিখবো সেটি হচ্ছে ভার্ব ফ্রেজ বা ভার্বাল ফ্রেজ। ভার্ব ফ্রেজ বা ভার্বাল ফ্রেজ খুব সহজ। মনে রাখবেন ভার্ব প্লাস প্রিপজিশন দিয়ে ভার্বাল ফ্রেজ যুক্ত হয়। যেমন আমরা বলতে পারি লুক ফর, দেখেন ভার্ব প্লাস প্রিপজিশন। যেমন আমরা বলতে পারি গো অন, ভার্ব প্লাস প্রিপজিশন। যেমন আমরা বলতে পারি অ্যাবাইড বাই, আমরা বলতে পারি লুক হ্যাট, আমরা বলতে পারি ব্লো আউট, ব্লো আউট। এই যে ভার্ব প্লাস প্রিপজিশন এগুলোকেই বলা হয় ভার্বাল ফ্রেজ বা ভার্ব ফ্রেজ। আমরা নেক্সট যেটা শিখব সেটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ কোনগুলো? প্রিপজিশনাল ফ্রেজ হচ্ছে প্রিপজিশন দিয়ে শুরু, প্রিপজিশন দিয়ে শুরু এবং প্রিপজিশন দিয়ে শেষ। তাহলে প্রিপজিশন দিয়ে শুরু, প্রিপজিশন দিয়ে শেষ, এটাকে বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ। কেমন স্যার? এক্সাম্পল হিসেবে লিখতে পারি ইন ফ্রন্ট অফ, বলতে পারি ওয়ান অ্যাকাউন্ট অফ, ওয়ানের এখানে ইয়া দিয়ে ফেলছি,
হ্যাঁ, ওয়ান অ্যাকাউন্ট অফ, তারপর আমরা বলতে পারি উইথ আ ভিউ টু। এই যে খেয়াল করলে দেখতে পাবেন এগুলো প্রিপজিশন দিয়ে শুরু, প্রিপজিশন দিয়ে শেষ, প্রিপজিশন দিয়ে শুরু, প্রিপজিশন দিয়ে শেষ, প্রিপজিশন দিয়ে শুরু, প্রিপজিশন দিয়ে শেষ, এগুলোকে বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ। এখন আমরা যেটা শিখব সেটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ, কে মনে হয় মেসেজ দিয়েছে? আমি একটু চেক করি আমার প্রিয় শিক্ষার্থীদের কোথায় সমস্যা হচ্ছে। প্রিপজিশন, একটা প্রিপজিশন অন্য একটি নাউন হলে কি কোন ফ্রেজ হবে? একটা প্রিপজিশন অন্য একটি নাউন হলে কোন ফ্রেজ হবে এরকম কোনো স্পেসিফিক রুল নেই হানিফ। হ্যাঁ, ওটা ডিপেন্ডস অন দ্য সেন্টেন্স। হ্যাঁ, যেমন আমরা এখন দেখবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বললেই বুঝতে পারবেন যে প্রিপজিশন অন্যটি নাউন হলে সেটি আমাদের বাজারের প্রচলিত বই অনেক ভুল আছে। হ্যাঁ, যেমন 28তম বিসিএস এর একটা প্রশ্ন দিয়ে এটাকে বোঝানো হয়। সো এসব পড়া লাগবে না, আমি জানি আপনার মনে কি প্রশ্ন, সেটা এখানে ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করেন, ভার্বকে যদি কয়েকটা প্রশ্ন করেন, কখন, কতবার, কখন কতবার, কিভাবে, কোথায়, কেন, এই প্রশ্ন করে গুলো করে যদি ভার্বকে উত্তর পান, তাহলে যেটা পাবেন সেটাই হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই প্রশ্নগুলো করে যদি ভার্বকে এই প্রশ্নগুলো করে উত্তর পান, যেটা পাবেন সেটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। ছোটবেলা থেকে আমরা পড়ছি না, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এবং এর পরে যেটা থাকতো সেটাকে আমরা কি বলতাম? এক্সটেনশন। মনে রাখবেন, এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিক আছে, কিন্তু এক্সটেনশন বলে কিছু নাই। যা ছিল সবই ছিল অ্যাডভার্ব ফ্রেজ। কি ছিল? অ্যাডভার্ব ফ্রেজ। আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি, যেমন হি গোস, হানিফ খেয়াল করবেন, হি গোস টু স্কুল। দেখেন, এটা প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। এটাকে আমরা কি ফ্রেজ বলবো? ডিপেন্ডেন্ট অন সেন্টেন্স। আমরা যদি বলি কোথায় যায়, কোথায়, স্কুলে যায়, তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে পেয়েছি, তাহলে এটাকে আমরা বলছি অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, আমরা দেখি কে মেসেজ দিয়েছে। ওকে, নোট করার আরেকটু সময় দিলে ভালো হতো। হতো স্যার, না না সময় নিয়েন না, আপনারা এটা পড়েন, আমি এইটাই আপনাদেরকে দিয়ে দিব। আপনারা নোট করতেছেন কেন ভাই? আপনারা মনে হয় শুরুতে আমার কথাগুলো মনোযোগ দিয়ে অনেকেই শোনেন না। আমি বিশেষ অনুরোধ করবো আপনারা নোট করবেন না, আমি এটা আপনাদেরকে দিয়ে দিব। এখানে যা লেখা দেখতেছেন এই হুবহুটাই আমি সেভ করে আপনাদেরকে দিয়ে দিব। সো দয়া করে এটা সময় নষ্ট করেন না, বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আচ্ছা, অনেক বড় ক্লাস, এই ক্লাসটা 3 দিন ভাগ করে করে করলে ভালো ক্লাস হয়, কিন্তু কোচিং এর তো এত সময় আসলে নেই, অনেক ক্লাস করাইতে হয়। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। হি গোস টু স্কুল, এখানে টু স্কুলটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেমন হি কামস, সে আসে, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, কখন আসে? সকালে, কখন আসে? সকালে। এটাও অ্যাডভার্ব অফ টাইম, এবং এটি একটি অ্যাডভার্ব ফ্রেজ। এটি একটি অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, যেমন আমরা বলতে পারি হি গোজ, সে যায়, ফর স্টাডিং, কেন যায়? পড়াশোনার জন্য যায়। ফর স্টাডিং রিজন, সেটা হবে অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে আমরা বলতে পারি হি গোজ, সে যায়, বাই বাস, কিভাবে যায়? বাসে করে, এটাও হবে অ্যাডভার্ব ফ্রেজ। যেমন আমরা বলতে পারি হি ভিজিটেড, ভিজিটেড, ভিজিটেড 5 টাইমস, 5 টাইমস, 5 বার ভ্রমণ করেছে, ভ্রমণ করেছে। কতবার? 5 বার। এটাও হবে অ্যাডভার্ব ফ্রেজ। এই ছিল অ্যাডভার্ব ফ্রেজ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কনজাংশনাল ফ্রেজ, যেটা খুব সহজ। কনজাংশনাল ফ্রেজ, মনোযোগ দিয়ে শুনবেন।
এক শব্দে কনজাংশন হলে তাকে কনজাংশন বলে, যেমন অ্যান্ড, অর, বাট, ইফ, দো, অলদো, এগুলোকে বলা হয় কনজাংশন। কিন্তু কনজাংশন ফ্রেজ হতে গেলে তো একাধিক শব্দ হতে হবে। যেমন আমরা যদি বলি অ্যাজ ওয়েল অ্যাজ, দেখেন একাধিক শব্দ মিলে একটা কনজাংশন। যেমন আমরা যদি বলি অ্যাজ মাস অ্যাজ, একাধিক শব্দ মিলে একটা কনজাংশন। আমরা যদি বলি নট অনলি বাট অলসো, দেখেন একাধিক শব্দ মিলে একটা কনজাংশন। যেমন আমরা যদি বলি এইদার অর, যদি বলি নেইদার নর, যদি বলি আমরা কি বলে নো সুনার, নো সুনার ড্যাশ দেন, যদি আমরা বলি অ্যাজ সুন অ্যাজ, এই যে একাধিক শব্দ মিলে একটি মাত্র কনজাংশন হচ্ছে, এটাকে বলা হয় কনজাংশনাল ফ্রেজ। তাহলে কি, একাধিক শব্দে একটি কনজাংশন, একাধিক শব্দে একটি কনজাংশন, সেটিকে আমরা কি বলবো, কনজাংশনাল ফ্রেজ। এন্ড দ্য লাস্ট ওয়ান, সেটা হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ বা ইন্টারজেকশন ফ্রেজ বললে হবে। হ্যাঁ, অনেকগুলো শব্দের পরে যদি আপনি এই চিহ্নটা ব্যবহার করেন, অনেকগুলো শব্দের সাথে অনেকগুলো শব্দের সাথে এক্সক্লামেশন সাইন সাইন ব্যবহার করলে, ব্যবহার করলে ইন্টারজেকশনাল ফ্রেজ হয়, ইন্টারজেকশন ফ্রেজ হয়। যেমন হোয়াট আ প্রিটি, কত সুন্দর, হোয়াট আ প্রিটি, কত সুন্দর, এই যে এই চিহ্নটা দেওয়ার কারণে এটা ইন্টারজেকশন ফ্রেজ হয়ে গেছে। যেমন আমরা বলি ও প্রিয়তম, ও ডিয়ার মি, ও ডিয়ার মি, ও প্রিয়তম, এটাও হয়ে গেছে ইন্টারজেকশন ফ্রেজ, কারণ অনেকগুলো শব্দের পরে ইন্টারজেকশন সাইন আছে। তো এই ছিল কথাবার্তা, প্রায় 10 পেজের একটা নোট তৈরি হয়েছে আপনাদের। থ্যাংক ইউ সো ভেরি মাচ, আপনাদের জন্য শুভকামনা। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমরা মোটামুটি শেষ করে ফেলেছি, 10 পেজের একটা নোট আপনাদের জন্য তৈরি করে দিলাম। এই 10 পেজের নোটটা পড়বেন এবং এই রেকর্ডিংটা আবার দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনি খুব ভালো করবেন ক্লজ অ্যান্ড ফ্রেজে। ঠিক আছে, ক্লজ অ্যান্ড ফ্রেজ, এবং একই সাথে আমি অনেকগুলো প্রশ্নও দিয়ে দিব, প্রশ্নগুলো সলভ করবেন। আমরা দেখতে পাচ্ছি মেসেজ কেউ দিয়েছে কি, ক্লাস শেষ, মোটামুটি শেষ বলা যায়, শেষ করতে পেরেছি আমরা। হুম, এত ক্লান্ত এবং এত টায়ার্ড ছিলাম আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা নিশ্চয়ই আমার চেহারা দেখে বুঝতে পারছেন, আমার চোখের ঘুমের ভাব দেখে বুঝতে পারছেন। এই ক্লাসটা আহ, মনে করেন যদি আপনার একটা বেসিক কোর্সে থাকে, সেখানে যদি আমরা এই ক্লজকে 2 দিনে শিখি, ফ্রেজকে 2 দিনে বা একদিনে শিখি, তখনকার যে শেখাটা হয় একদিনে শিখলে সেইটা হয়তো হয় না, কিন্তু এই ক্লাসটা যখন আপনি বারবার রিভাইজ করবেন তখন সেটা হওয়া সম্ভব। প্র্যাকটিস দিয়ে না আমাদের, তাহলে সেগুলো করব আমরা। হ্যাঁ অবশ্যই হানিফ, আমি দিব, প্র্যাকটিস দিব, এই নোটটা দিব, ক্লাসের রেকর্ডটা দিব। ঠিক আছে তাহলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আমার বই আমরা, স্যার আমরা বই কবে পেতে পারি? এটার জন্য অবশ্যই কোচিং এ যোগাযোগ করবেন, আপনাদের বই আপনাদের রেডি। আমি একটা কথা বলি, ক্যারিয়ার যে বইটা আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সহ, এটা পড়লেই ব্যাংকার হওয়া সম্ভব, ইসলামী ব্যাংক। ঠিক আছে, এটা হচ্ছে সিক্রেট, আর কোনো সিক্রেট নাই চাকরি পাওয়ার। বাজারে আর কোনো এরকম বইও ভালো নেই। তো ক্যারিয়ারের বইটাই শুধু যদি কেউ ভালোভাবে মুখস্থ করে ফেলে প্রথম থেকে শেষ পর্যন্ত, আপনি নিশ্চিত থাকেন যে আপনি ইসলামী ব্যাংকে একজন ব্যাংকার হবেন। হ্যাঁ, আর একটা জিনিস অবশ্যই করবেন, প্রিভিয়াস ইসলামী ব্যাংকের সব প্রশ্ন, ক্যারিয়ারে আছে এটা, তো এগুলো পড়ে ফেলেন। বিশ্বাস করেন এগুলো পড়ার পরে কোনোভাবেই ব্যাংকার না হওয়া সম্ভব না। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আমি মিজানুর রহমান, প্রিয় শিক্ষার্থী।